লাস্ট একদম ছিল এটিএএম নামে একটা জিনিস, যেটা হচ্ছে আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালাইসিস মেথড। তো এই যে অ্যানালাইসিস মেথড, যেটা মানে এই যে মেথডটা, এই মেথডটা নিয়ে এখানে অনেক কিছু বলা হয়েছে, যে মেথডটা কি, কেন ইউজ করা হয়, কখন লাগে, মেথডটা ইউজের আগে কি কি জিনিস দেখতে হয়। তারপর মেথডটার আবার 9টা প্রসেস আছে, ওই 9টা প্রসেস কি কি, সেই প্রসেস গুলা নিয়ে ডেসক্রিপটিভ আলোচনা, মানে সবকিছু এখানে আছে। সো আচ্ছা, তো এটা আমি একটু রেডি করছি। এখানের মধ্যে হচ্ছে যে সফটওয়্যার আর্কিটেকচার কেন আমরা অ্যানালাইজ করব। তো সেম ভাবে আসলে আমরা এই সেমি মানে আগের যে একটা সফটওয়্যার আর্কিটেকচার ইভালুয়েশন যে চ্যাপ্টারটা পড়লাম, ওই চ্যাপ্টারের মধ্যে সেম কথা বলা হয়েছে, যে আমরা যদি একটা সফটওয়্যার ডিজাইন করতে চাই, মানে একটা সফটওয়্যার বানাইতে চাই, সেই বানানোর আগে যে আর্কিটেকচারটা নিব, সেই আর্কিটেকচারটা আমাদেরকে অ্যানালাইজ করে নিতে হবে, যে আমি যে আর্কিটেকচারটা ইউজ করতেছি সেটা এই সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কারণ আর্কিটেকচারটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, তো একটা ব্লু প্রিন্ট যদি ঠিক না থাকে তাইলে তো হচ্ছে পরে গিয়ে ঝামেলা হবে, সেটা যে কোনো ক্ষেত্রে, একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রেও অথবা যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে। তো সেরকম ভাবে সফটওয়্যারটা বানানোর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, যে মানে সফটওয়্যার আর্কিটেকচার যেটা ইউজ করতেছি সেই আর্কিটেকচারটা মানে অ্যানালাইজ করে দেখতে হবে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আসে, যে অ্যানালাইজ করার আরেকটা রিজন হচ্ছে, একটা জিনিস বানায় ফেলার পরে আর তো ব্যাক করা যাবে না, তাই না? সো তখন তো কোনো যদি দেখি যে সমস্যা আছে, তখন তো আর কোনো চেঞ্জ করার পসিবল নয়। তো এই কারণে হচ্ছে ওই যে যেমন এখানে একটা বলা আছে, যে একটা বাড়ি বানায় ফেলার পরে বাসাটার রুম গুলার লেআউট যদি আমি চেঞ্জ করতে চাই, একবার বানায় ফেলার পরে এটা কিন্তু অনেক হার্ড, অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সো এরকমই সফটওয়্যারের ক্ষেত্রেও আমাদেরকে আগে থেকে অ্যানালাইজ করে নিতে হবে। এখন এই যে অ্যানালাইজ করতেছি, এখানের মধ্যেই একটা ব্যাপার আসতেছে, যেটা হচ্ছে আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালাইসিস মেথড, এই এটিএম, এটা হচ্ছে আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালাইসিস মেথড। আচ্ছা, ট্রেড অফ জিনিসটা কি কারো কি মনে আছে? আমি ইভালুয়েশন সফটওয়্যার আর্কিটেকচার ইভালুয়েশন ক্লাসেরও বলছিলাম, যে ট্রেড অফ একটা ব্যাপার আসে যখন আমরা আর্কিটেকচারকে ইভালুয়েট করি। কারো কি মনে কম্পেয়ার আছে? করা। হ্যাঁ, কম্পেয়ার করা। সো মানে একটা ডিসিশন নেওয়ার টাইমে আমাদেরকে কম্পেয়ার করে দেখতে হবে। তো মানে হচ্ছে ধরেন আপনাকে তো দেখতে হবে যে আপনি দুইটা মেজর ডিসিশন আর কি, যে এটাও আমার লাগবে ওইটাও লাগবে। তো ধরেন ওই যে এখানেও কোথাও এক জায়গায় মনে হয় আগেও বলছিলাম এক্সাম্পলটা, ওই তো ধরেন হচ্ছে পারফরমেন্স আপনার বেশি দরকার নাকি সিকিউরিটি দরকার নাকি রিলায়েবিলিটি, মানে কোন জিনিসটা আপনার দরকার। তো সেটা আপনি এটা কিন্তু সবসময় মানে একটা কেসে হইতে পারে যে আপনার সিকিউরিটিটা বেশি দরকার, আর একটা কেসে হইতে পারে আপনার পারফরমেন্সে বেশি ফোকাস করতে হবে। সো এটা ডিফারেন্ট মানে ভ্যারি করে, ঠিক আছে? একটা মানে কি বলে এটাকে, সফটওয়্যার টু সফটওয়্যার ভ্যারি করবে। সো এই ভ্যারি করার ক্ষেত্রে আমাদের এটা নিয়ে পুরা তার মানে ট্রেড অফ নিয়ে আমাদের পুরা একটা অ্যানালাইসিস মেথড আসতেছে। এই অ্যানালাইসিস মেথডের উপর বেস করে আসলে ডিসাইড করা হবে যে আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব। সো এইগুলোর মধ্যে আবার ইভ্যালুয়েশন গুলা আসে আর কি। আচ্ছা, এই- আচ্ছা হ্যাঁ, পারপাসটা কি? তো পারপাসটা হচ্ছে এই সেম ভাবেই এতক্ষণ আমি যেগুলা মুখে বলে দিলাম, যে আমাদেরকে হচ্ছে ফার্স্টেই দেখতে হবে যে আমি যখন একটা সফটওয়্যার নিচ্ছি, একটা সফটওয়্যার বানাচ্ছি, মানে হ্যাঁ একটা সফটওয়্যার বানাচ্ছি যখন, তখন আমাকে দেখতে হবে যে আর্কিটেকচারটা কি আছে, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। যদি আমি এমন একটা বানাই যেটা হচ্ছে, যেটার কারণে আমার আর্কিটেকচারটা দুর্বল হইলো, উইক একটা আর্কিটেকচার, অথবা পারফরমেন্স ভালো না, অথবা আমার গোল ফুলফিল হচ্ছে না, তাইলে তো হইলো না কাজটা। তো সেই সব কারণে আমাকে হচ্ছে এই এটিএমটা ইউজ করতে হবে। এখানে বিশাল করে আসলে আমি এটা আপনাদেরকে প্রোভাইড করার আগে আরেকটু কাটছাট করে দিব, এখানে বেশি বড় হয়ে গেছে এটা। বাট মোট কথা হচ্ছে এটাই, যে ট্রেড অফ গুলোকে আমাদেরকে দেখতে হবে, যে কি ধরনের রিস্ক আছে একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে, অনেক ধরনের রিস্ক আসতে পারে। আমাদেরকে ফার্স্ট এগুলো অ্যানালাইজ করতে হবে, যে এটা করলে এই প্রবলেমটা হবে। তো সবকিছু একটা টিম মিলে কাজ করে আর কি, জিনিসগুলার মানে ওই তো এটিএম এর একটা টিম থাকে, তো তারা মিলে এই কাজগুলো করে। আচ্ছা, হ্যাঁ, তো এটিএম এর কারণে কি কি বেনিফিট হইতে পারে? আচ্ছা, ম্যাম পারপাসটা যদি আরেকবার একটু বলতেন। কোনটা বলবো আরেকবার, বুঝি নাই। পারপাসটা ম্যাম। ও পারপাসটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো পারপাসটা হচ্ছে এই যে আমি ওইটাই সেম কথা এখানের মধ্যে, যেমন এই যে
সফটওয়্যার আর্কিটেকচার কেন অ্যানালাইজ করতেছি সেটা, আর হচ্ছে এটিএম এর পারপাসটা আসলে সেমই। ঘুরায় ফিরে আসলে এই থিওরিটিক্যাল কোর্স তো, এখানে আমাদের সবকিছুই দেখবেন একটা মানে একই জায়গায় এসে পৌঁছায় যাচ্ছে। সো এখানে মেইনলি যেটা হচ্ছে যে আমার একটা সফটওয়্যার, মানে একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে আমি যদি সফটওয়্যারটা পুরা বানায় ফেলি, বানায় ফেলার পরে আমি হচ্ছে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা আমি তখন আইডেন্টিফাই করার পরে সলিউশনে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে টাইমও বেশি লাগবে, খরচও বেশি হবে, মানে অনেক বেশি সমস্যার ক্রিয়েট হবে। তো সেই সব কারণে আমাদেরকে আগে থেকে অ্যানালাইসিসটা করতে হবে। তো এই যে অ্যানালাইসিস করা হচ্ছে, এইটাকেই বলে হচ্ছে আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালাইসিস মেথড। ঠিক আছে? তো এই মেথডটা অ্যাপ্লাই করে মানে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব, মানে এটা একটা মেথড আর কি, এটা একটা প্রসেস। তো এই প্রসেসটা করে আর কি অ্যানালাইসিস করা হচ্ছে সফটওয়্যারে, ট্রেড অফ এর অ্যানালাইসিস। ঠিক আছে? ট্রেড অফ এর অ্যানালাইসিস মানে কিন্তু যে আমি কোন ডিসিশনটা নিব, কোনটা নিব না, কোনটা আমার ভালো, কোনটা খারাপ, এই অনেক কিছু পড়ে। আচ্ছা, আমি যখন সামনে আগাবো আপনারা দেখতে পারবেন যে এইগুলোর মধ্যে কি কি জিনিস এসে পড়তেছে। হ্যাঁ, শুধুমাত্র যে একটা সফটওয়্যারকে ইভালুয়েট করা, মানে সরি সফটওয়্যারকে না, একটা আর্কিটেকচারকে ইভালুয়েট করে তা না। এখানের মধ্যে অনেক রকমের ডিসিশন, মানে ওভারঅল পুরা সফটওয়্যারটার ডিসিশনের উপর বেস করে আর কি এই ট্রেড অফটা। ঠিক আছে? সো এটার মধ্যে একটা বিশাল জিনিস আসতেছে আর কি এই এটিএম এর মধ্যে। তো এটিএম যদি, মানে এটিএম যদি ইউজ করা হয় মেথড, তাহলে হচ্ছে কিরকম বেনিফিট পাওয়া যায়, যে হচ্ছে এই এটিএমটা তো একটা সফটওয়্যার বানানোর আগে করা হবে, তাই না? তো সেই কারণে যেসব রিকোয়ারমেন্ট আছে, একটা মানে সফটওয়্যার বানানোর যেসব রিকোয়ারমেন্ট আছে, এইসব কিছু নিয়ে একটা হচ্ছে এই যে helps us better understand what qualities the software needs to have. তাইলে একটা সফটওয়্যার বানানোর আগে, সব সফটওয়্যারে তো সব কোয়ালিটি লাগে না, কোনো সফটওয়্যারে এত বেশি স্পিডের দরকার নেই, কোনো সফটওয়্যারে সিকিউরিটি কম থাকলেও হয়। সো এইসব জিনিসপত্র দেখতে পাই। দেখেন এখানেও ট্রেড অফ এসে যাচ্ছে, যে আমি কম্পেয়ার করে দেখতেছি যে আমার এখানে স্পিড লাগতেছে নাকি সিকিউরিটি লাগতেছে। সো রিকোয়ারমেন্ট গুলা নিয়ে একদম ক্লিয়ার ধারণা পাই যে আমার এই সফটওয়্যারে এটা লাগবে, ওই সফটওয়্যারে ওইটা লাগবে। তারপর হচ্ছে বেটার ডকুমেন্টেশন, একদম ফার্স্ট থেকে ডকুমেন্টেশন, মানে যে একটা মানে কি হয়, একটা সফটওয়্যার বানাইতে দেয় কারা, মানে ক্লায়েন্ট থেকে তো মানে আসে, তাই না? সফটওয়্যারটা বানানোর মানে যতগুলো স্টেক হোল্ডার থাকে তার মধ্যে তো ডেভেলপার আছে, এন্ড ইউজার আছে, ক্লায়েন্ট আছে। সো ক্লায়েন্ট তো হচ্ছে রিকোয়ারমেন্টস দেয়। তো তার যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে একটা একটা করে মানে নোট ডাউন করা থাকে, লিখা থাকে, যার কারণে যখন ডিজাইনটা করা হয় তখন হচ্ছে ক্লিয়ার হয় সেগুলো ডকুমেন্টেশন থাকার কারণে। তারপরে হচ্ছে এই যে রিজনিং ফর ডিসিশনস। আহ একটা ডিসিশন নেওয়া হচ্ছে, কিছু একটা করা হচ্ছে যখন, তখন হচ্ছে ওটার রিজনটা পাওয়া যায় যে এটা কেন করতেছি আমি। যখন এটা ডেপথে যাওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যানালাইজ করা হচ্ছে, তো অ্যানালাইজ করার কারণে ডেপথে যাচ্ছে, ডেপথে যাওয়ার কারণে বুঝতে পারতেছি যে আচ্ছা এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে ভালো, এটা এই কারণে খারাপ, এরকম। তারপর আর্লি রিস্ক ডিটেকশন, যে এটা তো অবভিয়াসলি যে আগে থেকেই বুঝে যাওয়া যাবে যে আচ্ছা আমি এইভাবে আগাইলে, এই পাথে আগাইলে আমার প্রবলেম হবে, ওই দিকে গেলে আমার তাড়াতাড়ি সলভ হবে, প্রবলেমটা আমি ফিক্স করতে পারবো। তো এইসব জিনিসপত্র আগে থেকেই জানা যায়। আর ইমপ্রুভ কমিউনিকেশনটা কেন, যে পুরা যে প্রজেক্টে যারা যারা কাজ করতেছে, হ্যাঁ, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, তারপর হচ্ছে কোলাবোরেট করে, মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। কারণ পুরো প্রসেসটাই একটা ইয়ের মধ্যে দিয়ে যায়, ডিসকাশন, যে এটার পর এটা হবে, এটা করা উচিত। তো তার কারণে একটা বেটার ইমপ্রুভড কমিউনিকেশন হয়, যার কারণে কাজটাও স্মুথলি হয়। তো এগুলো হচ্ছে কি ছিল, বেনিফিট গুলো ছিল। এখন এটিএম এ ডাইভিং ইনটু, মানে বিফোর ডাইভিং ইনটু এটিএম আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে, যে আমাদেরকে মানে এটিএম এর আগে আমাদেরকে এই জিনিসগুলো রেডি রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো কি যে একটা আর্কিটেকচার আমাদেরকে রেডি রাখতে হবে। ঠিক আছে? একটা বেসিক প্ল্যান আর কি। ধরেন আপনি একটা মানে কিছু একটা কাজ নিয়ে বসতেছেন, তখন আপনাকে একটা ফার্স্ট ধারণা রাখতে হবে যে আচ্ছা আমি এটা এই কাজটা মানে এভাবে কাজটা করতে পারি। তো সেরকম একটা আর্কিটেকচার মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি এই সফটওয়্যারটা বানাবো, এই সফটওয়্যারটা বানানোর ক্ষেত্রে আমি এই আর্কিটেকচার ইউজ করতে পারি। ইটস নট লাইক যে আমার আর্কিটেকচারটা ইউজই করতে হবে, আমি একটা ফার্স্টে একটা নিয়ে রাখবো যে আচ্ছা আমি এটা নিলাম যে এটা ইউজ করব। তারপরে ওইটার উপর অ্যানালাইসিস চলবে যে আচ্ছা এটা কি ইউজ করা যায়, তখনই দেখবেন কোয়েশ্চেন অ্যান্সার অ্যারাইজড হবে। কোয়েশ্চেন অ্যারাইজড হবে, ওগুলোর অ্যান্সার সলভ করতে গিয়ে দেখা যায় যে
ওই আর্কিটেকচার যদি এটার জন্য ভালো নাও হয়, বাকি আর্কিটেকচার যেটা দরকার সেটা বের হয়ে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে বিজনেস গোল হচ্ছে রেডি রাখতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি এটা আগেও কয়েকবারই বলছি, মিডের পর থেকে বলতেছি বারবার, বিজনেস গোল মানে কিন্তু এটা না যে আমি একটা বিজনেস সফটওয়্যার বানাচ্ছি। বিজনেস গোল মিনস যে যেই সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারেরই বিজনেস নিডস। হ্যাঁ, প্রত্যেকটা সফটওয়্যারের একটা বিজনেস গোল থাকে। যে সফটওয়্যারই আমরা ইউজ করি না কেন, এই যে আমরা গুগল মিট ইউজ করতেছি, গুগলের যা যা আছে, হ্যাঁ, প্রত্যেকটারই বিজনেস এটা মাথায় রেখে, মানে বিজনেস নিড মাথায় রেখে চালানো হয়েছে যে আমি এটা, মানে সরি, বানানো হয়েছে যে আমি এটা এভাবে আগাইলে আমার সামনে এত কাস্টমার, মানে মানুষ আমার এটা বেশি ইউজ করবে, এটার ডিমান্ড বেড়ে যাবে, বিজনেস মানে বিজনেস নিড বেড়ে যাবে। সো এই সব কিছু বিজনেস গোলের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই বিজনেস গোলগুলো হচ্ছে ম্যাম, বিজনেস গোল কারা রেডি করবে? এটা তো ম্যাম যারা সফটওয়্যার বানাচ্ছে তারা তো রেডি করার কথা না। না, না, এটা হচ্ছে এই যে স্টেক হোল্ডাররা তো বসে, স্টেক হোল্ডারদের তো পুরা টিমটা, মানে এমনিতে স্টেক হোল্ডার যারা, তো সেখান থেকে আসে হচ্ছে ডেভেলপার, তারপরে হচ্ছে এই যে সিস্টেম ম্যানেজমেন্টে যারা থাকে। সো সবাই মিলে যখন দেখে একটা থেকে একটা, কিন্তু ডেভেলপার কিন্তু একদম পরে যায়, ডেভেলপারের কাছে কোডটা মানে কোডিং এর পার্টটা যায়। তো তার আগে যে একটা একটা করে অ্যানালাইসিস হইতে থাকে, তখনই নানান ধরনের কোয়েশ্চেন অ্যারাইজড হয় যে এটা, যেমন আমরা হচ্ছে ইয়েতে পড়ছিলাম না ওই যে আরেকটা আগে চ্যাপ্টারটাতে যে সফটওয়্যার ইভ্যালুয়েশন, ওখানে আমরা দেখছিলাম যে ইভ্যালুয়েট করার টাইমে দেখে যে কোন কোন ওই যে কোয়েশ্চেন, কতগুলো কোয়েশ্চেন সিনারিও বেসড অথবা কোয়েশ্চেনারি বেসড কতগুলা ইভ্যালুয়েশন হয়। সো তখন কি করে দেখেন, সিনারিও রেজ করে যে আচ্ছা, এটা আমার এটার জন্য, এটা আমার এটার জন্য ভালো, এটা আমার এটার জন্য খারাপ। সো ওরকমই একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে একদম ফার্স্টেই দেখে যে রিকোয়ারমেন্ট যে আছে, ওই রিকোয়ারমেন্টের সাথে সাথে কি কি বিজনেস নিড আছে ওইটা। অ্যান্ড অবভিয়াসলি যে ক্লায়েন্ট সে কিন্তু চাবে যে, এখন দেখেন একটা বড় লেভেলের সফটওয়্যার যখন রেডি করা হয় তখন ক্লায়েন্টেরও কিন্তু একটা ইয়ে থাকে যে আমি আমার সফটওয়্যারটা এই কাজে ইউজ করব। সো টোটাল সব স্টেক হোল্ডারদের মধ্যে একটা কমিউনিকেশন চলতে থাকে ওভারঅল, বুঝছেন? তো শুরু থেকে আর কি জানা যায় যে এই যে এই সফটওয়্যারটা বানানো হবে, এই সফটওয়্যারটার সামনে কি মোটিভ, মানে কেন ইউজ করা হবে, কি পারপাস, কতজন মানে মানুষ এটাকে ইউজ করবে, কি এরকম আর কি, ফিউচার কি, এসব কিছু ফার্স্টেই ডিসকাস করা হয়। তারপরে হচ্ছে আচ্ছা, তো এই বিজনেস গোল রেডি রাখতে হয়। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস প্রিপেয়ার, কি কি ইউজ করে করা হবে, প্ল্যানটা কি ওইভাবে আগায় যে এই প্রজেক্টের মধ্যে কি কি লাগবে সেগুলা। সো এই জিনিসগুলো হচ্ছে আমার এটিএম এর আগে দেখতে হয়, ঠিক আছে? মানে মোট কথা এটার দিয়ে এটাও কিন্তু বুঝাচ্ছে যে একটা সফটওয়্যার বানানোর আগে কি কি রাখতে হবে, ঠিক আছে? বাট এখানে যেহেতু বলতেছে যে আচ্ছা, এটিএম এর গোলটা হচ্ছে যে আমি ডিসিশনটা ঠিক মতো নিয়ে ভালো কি খারাপ কি সবকিছু বিবেচনা করব, তো সেগুলোর জন্য আমাকে এই জিনিসগুলো রেডি রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আহ আচ্ছা, হ্যাঁ, তো এটিএম এর কাজটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে গ্রুপ অফ ডিটেকটিভস এর মতো অনেকটা, যে দেখবে যে পুরোটা গো থ্রু করে দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, চিন্তা করবে, বসবে, অ্যানালাইজ করবে যে আচ্ছা এটা ভালো, এটা খারাপ, এটা করা যাবে, এটা করা যাবে না। তো এরকম হচ্ছে লিডার একজন থাকবে, টিম লিডার থাকবে আর এক টিম মেম্বার্স থাকবে, ঠিক আছে? তো লিডার হচ্ছে অবভিয়াসলি যে কোনো টিমেই তো লিড থাকে, ওরকম হচ্ছে লিডার থাকবে, লিডারের সাথে টিম মেম্বার্স থাকবে। তারপর হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস হবে যে অনেক স্কিলড আর্কিটেক্ট হচ্ছে তাদের দরকার হয়। তো স্কিলড আর্কিটেক্টরা ডিসাইড করতে পারে, মানে সফটওয়্যার আর্কিটেক্ট তারা হচ্ছে দেখে ডিসাইড করে যে আচ্ছা এটা উচিত ওটা উচিত না, মানে এটিএম এর টিমের মধ্যে থাকবে তারা, ঠিক আছে? তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল যাদের ভালো, মানে কমিউনিকেশন স্কিলস ভালো হবে, কারণ নাইলে হচ্ছে কমিউনিকেট করতে পারবে না একজনের সাথে আরেকজন, মানে এটিএম টিমের ভিতরে, হ্যাঁ, এটিএম টিমের ভিতরে তারা হচ্ছে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে না, কাজগুলো ঠিক মতো হবে না। সো কমিউনিকেশনটা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, এখান থেকে ওখানে ইনফরমেশন পাস হইতে হবে ঠিক মতো। তারপর হচ্ছে আরো অনেক এই যে আরো অনেক ধরনের মানুষ থাকে, যেমন হচ্ছে অনেকে নোটস নেয়, টেকিং নোটস, এরকম ছোট ছোট কাজের অনেকে হচ্ছে, মানে এক একজনের কেউ টাইম ট্র্যাক করে, এরকম এক এক রকমের আরো অনেক রোলস থাকে, মানে অনেক রোলস এর মানুষ থাকে। আরো একটা কোথায় জানি ছিল, ওয়েট, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে টিমে কারা কারা থাকে, এখন হচ্ছে এই যে এটা রোলস, এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে কিছু মানুষ আছে, মানে ওই যে টিমের যে মানুষগুলো তাদের মধ্যে আবার এই যে কি কি ধরনের রোলস আসে।
এই যে মডারেটরের রোলটা কি থাকে, মানে মডারেটরের একটা রোল থাকে যে যে হচ্ছে ওই যে লিডারেরই আর কি, যে হচ্ছে সবকিছু লিড করবে, সে সবকিছুর উপর দেখবে, তত্ত্বাবধান করবে। হ্যাঁ, তো এসবের জন্য মডারেটরের একটা রোল থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে, আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে ওভাবে একদম হুবহু মুখস্থ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতাম, এই এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে আপনাদেরকে কিছু মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে? কারণ এমনিতেই এই চ্যাপ্টারতে যা যা আছে অনেক বিশাল স্লাইড এন্ড অনেক বেশি ইনফরমেশন লোডেড। তো আপনারা যেটা করবেন এখানের মধ্যে জাস্ট গো থ্রু করে যাবেন আর জিনিসগুলো একটু হালকা করে বোঝার চেষ্টা করবেন। আরেকটা কথা, এক্সামে যেই কোয়েশ্চেনই আসুক না কেন, কোনো কিছু মুখস্থ লিখতে হবে না, ঠিক আছে? তো মুখস্থ লেখার কিছু দরকার নেই। আপনারা আপনাদের যা যা মনে হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে ওরকম করে লিখবেন। থিওরি বেসড কোর্স এমনিতেও, সো কোনো কিছু মুখস্থ করার কিছু নেই। এই যে আমি আমার এই নোট প্রোভাইড করে দিব, এখান থেকেও কিছু মুখস্থ করার নেই। আপনারা হচ্ছে আপনাদের মতো যা বুঝতেছেন সেটার উপরই লিখে দিবেন, ঠিক আছে? আর কোয়েশ্চেন হবে সিনারিও বেস, সো ওই অনুযায়ী, ঠিক আছে? সো এরকম নানান মানুষের নানান রোল থাকে। কেউ কেউ টাইম টাইম ট্র্যাক করে, কেউ কোয়েশ্চেন রেডি করে, কেউ নোট নেয়, তারপর হচ্ছে কেউ নোট গুলাকে আবার অ্যানালাইজ করে, তারপর কেউ ডকুমেন্টেশন, ওই তো নোট গুলা রাখে, তারপর হচ্ছে পার্ট বাই পার্ট যা কাজ হবে ডকুমেন্টেশন করে। সো এরকম ধরনের সব ধরনের রোল থাকে, মানে রোলে রোলে ভাগ হয়ে থাকে কাজ। তো একটা রোল যে একজনের উপরই তা না, কয়েকজন মিলে একটা রোল থাকে, এরকম আর কি। আচ্ছা, কিছু রুলস থাকে। কোনো কাজে আটকায় থাকা যাবে না, মানে ফাস্ট ফরওয়ার্ড মুভ করতে থাকবে। কোনো একটা প্রবলেমে আটকাইছে, সেই প্রবলেমের সলিউশনটা সাথে সাথে বের করার ট্রাই করতে হবে, অথবা ওইটার পাশাপাশি কি করা যায় এগুলো দেখতে হবে। তো কোথাও আটকায় থাকা যাবে না। তারপরে যে কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন করে ক্লিয়ার হইতে হবে যে কোথায় কি, মানে ওদের যে এটিএম এর টিম মেম্বাররা মিলে এসব করবে। তারপর হচ্ছে সিনারিও, এক একজনের মাথায় একটা সিনারিও আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা এই ক্ষেত্রে এটা হইতে পারতো, অথবা ওইটা হইলে কি হইতো। তো এগুলো হচ্ছে তারা নিজেদের মধ্যে হচ্ছে শেয়ার করবে। তারপর ডকুমেন্ট এভরিথিং। এই যে যা বল, কেউ কি কিছু কিছু বলবেন? ম্যাম, রুলসটা বুঝি নাই, আবার একটু বলবেন? কোনটা? রুলস অফ এটিএম। এই যে রুলসটা তো এখনই বলতেছি, এই যে তো রুলসই, ফার্স্ট কয়টা? এই যে এটা জি কিপ ম্যাম। ইট রোলিং। আচ্ছা, জি কিপ ইট ম্যাম। রোলিং মানে হচ্ছে যে কোনো ধরনের ইস্যুতে আটকায় গেলে, হ্যাঁ, কোনো একটা প্রবলেমে আটকায় গেলে সেখান থেকে হচ্ছে ওইটার সাথে সাথে হচ্ছে ডিসকাশন করে বাকিদের সাথে সবকিছু শেয়ার করতে হবে, করে তাড়াতাড়ি ওটা সলিউশনে চলে আসতে হবে। মানে এরকম হয় না কখনো, মানে এটিএম এর টিম মেম্বারদের মধ্যে যে তারা হচ্ছে কোনো কিছুতে আটকায় আছে, কোনো কাজ নিয়ে অনেক দিন ধরে টাইম স্পেন্ড করতেছে, সেটা না। তারা হচ্ছে সবকিছু এমনিতে টাইম ট্র্যাকও তো হয়। সো যা কিছু হয় সবকিছু অনেক ফাস্ট ফাস্ট হয়ে যায়, ঠিক আছে? কোনো কিছুতে অনেক দিন ধরে, মানে কারণ এরপরে তো সফটওয়্যারটা বানাইতে হবে, তো বানানোর জন্য তো একটা আর্কিটেকচার সিলেক্ট করতে হবে। তো সেই ডিসিশনটাতে আসার জন্য তো এটিএম টিম যদি এখানেই বসে থাকে, তাহলে তো এরপর আর্কিটেকচার সিলেক্ট করে, আর্কিটেকচার ইউজ করে সফটওয়্যারটা বানানো, এসব তো অনেক লেন্দি হয়ে যাবে না? এই কারণে সবকিছু তাড়াতাড়ি করতে হবে, কোনো জায়গায় স্টাক হয়ে যাওয়া যাবে না। তারপর আস্ক আওয়ে যেটা বললাম, কোয়েশ্চেন করিডোরে ওই যে এভাবে আর কি কোয়েশ্চেন করে ডিসকাশন করে আর কি প্রবলেমগুলো সলিউশন করা হয়। নিজেদের মধ্যে সিনারিও শেয়ার করে যে এই সিচুয়েশন কি হইতে পারতো ওইটা। আর স্টেক হোল্ডারদের যা যা মনে করেন, ক্লায়েন্ট এটা বলছে অথবা সিস্টেম ম্যানেজমেন্ট থেকে এইটা আসছে ওইটা আসছে, যা কিছু সবকিছু নোট ডাউন করে রাখে, কোনো কিছু চেঞ্জ করে না। মাথায় এরকম করে না যে আচ্ছা আমি এটা শুনলাম মিটিং এ, তারপর মাথায় রেখে দিলাম, পরে আমি আমার মতো করলাম, সেটা না। সবকিছু ডকুমেন্টেড থাকে, মানে যা বলা হয়, যা মানে যা করা লাগবে সবকিছু নোট ডাউন করা থাকে আর কি। আচ্ছা, এবার হচ্ছে স্টেপসে যাওয়ার আগে একটা বলি, একদম স্টেপস হচ্ছে 9টা। এখন এটা আমি আপনাদেরকে দিব নাকি জানি না, আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে। সো আমি হচ্ছে স্টেপস গুলো একটু এমনি বলে যাই, হ্যাঁ। যেমন এখানে জানি, এই যে এরকম করে করে প্রত্যেকটা স্টেপস নিয়ে আসে। এখন আমি হচ্ছে জাস্ট এমনি একটু বলে যাই, ঠিক আছে? আমি আরেকটা ইয়ে করছিলাম। আচ্ছা, তো এই যে প্রথম যে স্টেপটা, তো হচ্ছে এটার 9টা স্টেপ, হ্যাঁ।
এই 9টা স্টেপের মধ্যে প্রথম আচ্ছা আরেকটা জিনিস আবারও বলতেছি, কোন স্টেপ মুখস্থ করবেন না, ঠিক আছে? আপনাদের স্টেপস গুলোর নামও মুখস্থ রাখতে হবে না। আপনারা খালি এখন আমার কাছে শুনেন যে কোন স্টেপে কি হচ্ছে, সেগুলো একটু মাথায় রাখবেন, তাইলে আপনাদের মাথায় থাকবে যে এটিএম এর কোন স্টেপে কি হচ্ছে, মানে স্টেপস গুলাতে কি কি হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে 9টা স্টেপ, এগুলা মুখস্থ রাখা অত পসিবল না, আর ওগুলা মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? এক্সামের জন্য এই মুখস্থ রাখা লাগবে না, মানে ডিরেক্ট এরকম কোনো কোয়েশ্চেন আসবে না যে স্টেপ গুলা লিখেন অথবা স্টেপ এটা ওইটা বর্ণনা করেন, এরকম কিছু আসবে না, ঠিক আছে? সো ওভারঅল এটিএম নিয়ে আইডিয়া থাকতেই হবে। তো হচ্ছে প্রথম যে স্টেপটা, এই যে প্রেজেন্ট দ্য এটিএম, এখানের মধ্যে যেটা হয় যে এই যে আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালাইসিস মেথড, যেটা মানে এটিএম যে জিনিসটা, সেই জিনিসটাকে হচ্ছে যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে একটা হচ্ছে আহ, এই যে আচ্ছা না আমি বলি, আমরা হচ্ছে আগে যে আর্কিটেকচার ইভ্যালুয়েশন পড়ছিলাম না, ওই ইভ্যালুয়েশনের সাথে যারা যারা কানেক্টেড, তো তাদের সাথে ডিসকাস করে, ঠিক আছে? সেই স্টেক হোল্ডারদের সাথে ডিসকাস করে বলে, তাদের সাথে ইন্ট্রোডিউস করে যে এটিএম জিনিসটা কি, আমাদের এরকম যে ডিসিশন নিতে হবে, আমাদের গোল কি, পারপাস কি, মানে সফটওয়্যারটার এসব কিছু, মানে এটিএম প্রসেসটা, মোট কথা এসটিএম প্রসেসটা কিভাবে চলবে, সেগুলা কিছু প্রেজেন্ট করে, মানে ইন্ট্রোডিউস করে আর কি স্টেক হোল্ডারদের কাছে। কোন স্টেক হোল্ডারদের কাছে? মনে করেন যেই স্টেক হোল্ডাররা হচ্ছে আর্কিটেকচারাল ইভ্যালুয়েশনের সাথে কানেক্টেড, ঠিক আছে? ইভ্যালুয়েট করবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে এটা প্রেজেন্ট বিজনেস ড্রাইভার্স। তো এখানের মধ্যে যেটা হয় যে ওই যে একটু আগে যেটা বললাম যে বিজনেস গোল, বিজনেস অবজেক্টিভ, রিকোয়ারমেন্টস, এই সফটওয়্যারের জন্য যা যা, মানে ওই সফটওয়্যার সিস্টেমটার জন্য যা যা, সেগুলা নিয়ে হচ্ছে আলোচনা করে। তাইলে হচ্ছে ডিসিশনটা ইজিলি নেওয়া যায় যে আচ্ছা ঠিক আছে, আমি এই আর্কিটেকচারটা ইউজ করব অথবা অন্য একটা আর্কিটেকচার ইউজ করব, যেটা করে আমার হচ্ছে ভালো হবে, মানে আমি আমার গোলে ইজিলি পৌঁছাইতে পারবো। তারপরে হচ্ছে এই যে আহ, জিজ্ঞেস করলেন না যে এটা কারা করবে, তো এটিএম এর টিমটাই হচ্ছে করবে যে আমার বিজনেস গোলটা অ্যাচিভড হচ্ছে কিনা। তো সে হচ্ছে ওই যে স্টেক হোল্ডার থেকে যে জানছে, ক্লায়েন্ট থেকে, যে আচ্ছা এই সফটওয়্যারটা এই পারপাসে বানানো হচ্ছে, তখন তারা এটিএম এর টিমরা মিলেই বসে এই বিজনেস ড্রাইভস গুলো দেখবে যে আমার এগুলো ফুলফিল হচ্ছে, মানে হচ্ছে কিনা, ঠিক আছে? ওগুলো দেখে তারপরে ডিসিশন নেবে। তো এই যে প্রেজেন্ট আর্কিটেকচার, এই প্রেজেন্ট আর্কি আচ্ছা প্রেজেন্ট আর্কিটেকচারটার মধ্যে হচ্ছে ওই যে একদম ফার্স্টে আমি বলছিলাম না যে প্রথমেই কাজ শুরু করার আগে যে কোনো একটা আর্কিটেকচার নিয়ে আসবে, যে আমি একটা ধরে রাখলাম, ধরেন আমরা কি পড়ছি 4+1 আর্কিটেকচার জানি। সো ওরা এরকম ফার্স্টেই কোনো কিছু অ্যানালাইজ করার আগে একটা ধরে রাখছে যে আচ্ছা আমি এখানে 4+1 ইউজ করব। তখন ওরা হচ্ছে ওটাকে কি বলে এটাকে প্রেজেন্ট করবে যে আচ্ছা ঠিক আছে আমি এখানে 4+1 আর্কিটেকচার ইউজ করব। এটা আর কি তাদের একটা রেডি করা আর্কিটেকচার, রেডি বলতে মাথায় আছে যে আচ্ছা এটা ইউজ করা যায়। তখন হচ্ছে ওইখান থেকে এভালুয়েশন শুরু হবে আর কি, যে আচ্ছা এটা করা যায় কি করা যায় না। তারপরে হচ্ছে এই যে আইডেন্টিফাই আর্কিটেকচারাল অ্যাপ্রোচেস, এখানের মধ্যে যেটা করবে যে এই যে আর্কিটেকচারটা ফার্স্টে 4+1 ধরে নিয়ে রাখছে, তো এই 4+1 এর জায়গায় অন্য কিছু যদি অ্যাপ্লাই করতে চায়, কি করা যাইতে পারে অল্টারনেট হিসেবে। তো হচ্ছে অল্টারনেট কি আর্কিটেকচার হইতে পারে, মানে কোন আর্কিটেকচারটা অল্টারনেট ইউজ করা যেতে পারে এই ক্ষেত্রে, সেটাও নিয়ে রাখবে, এরকম একটা রেডি রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কি জানেন যে ইউটিলিটি ট্রি কি? কেউ বলতে পারেন? এটা অবশ্য জানার কথা না, এটা এটা আগে পড়ে আসারও কথা না। তো কোয়ালিটি অ্যাট্রিবিউট ইউটিলিটি ট্রি হচ্ছে একটা জিনিস, যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস আছে যে সফটওয়্যারে কি কি কোয়ালিটি, কোন কোয়ালিটিটা ভালো একটা সফটওয়্যার, কোনটা খারাপ। তো এগুলোর উপর বেস করে একটা ইউটিলিটি ট্রি বানায়। এই ট্রিটা আসলে একটা চার্টের মতো, একটা সফটওয়্যারের কোয়ালিটি গুলো দেখে দেখে একটা চার্ট বানায়। সো এরকম একটা চার্ট বানায় রাখে যে এই সফটওয়্যারটার জন্য আমার হচ্ছে মানে এটা এটা কোয়ালিটি থাকা লাগবে, এসব কিছু। টেস্টিং রিপোর্ট, তাহলে তো টেস্টিং রিপোর্টই বলে ওকে। ক্লিয়ার হয় নাই। টেস্টিং রিপোর্ট বলতেছে ম্যাম, তাহলে এটা টেস্টিং রিপোর্ট না, এটা আসলে কি, মনে করেন আচ্ছা পড়ছি না ওই যে কোয়ালিটি অ্যাট্রিবিউট, যে একটা সফটওয়্যারে এই কোয়ালিটি থাকা লাগে, সরি একটা, ওই তো হ্যাঁ একটা সফটওয়্যার আর্কিটেকচারে এই কোয়ালিটি থাকা লাগবে, ওইটা পড়ছিলাম না, মনে আছে এই চ্যাপ্টারটা যখন পড়ছিলাম? জি ম্যাম, জি ম্যাম। তো এখানের মধ্যে মেইনলি কি করে যে স্টেক হোল্ডার যে আছে না, স্টেক হোল্ডারের
প্রায়োরিটি গুলা দেখে, হ্যাঁ, প্রেফারেন্স গুলা দেখে, এগুলা দেখে তারপরে হচ্ছে মনে করেন এই যে পারফরমেন্স, কে পারফরমেন্স বেশি যাচ্ছে, রিলায়েবিলিটি বেশি যাচ্ছে অথবা সিকিউরিটি বেশি যাচ্ছে, সেগুলোর উপর বেস করে আসলে একটা চার্ট বানায় আর কি, একটা ট্রি এর মতো। ওই ট্রিটাতে আর কি লেখা থাকে, মানে ওদের জন্য ইজি হয় ইভালুয়েট করা, যে একটা ট্রি বানাইছে, সেই ট্রিটার মধ্যে লেখা যে আচ্ছা আমার পারফরমেন্সে এত পার্সেন্ট ফোকাস করতে হবে, এটা একটু বেশি থাকতে হবে, মানে পারফরমেন্সটা ধরেন 90% থাকা লাগবে, সিকিউরিটিটা কোন রকম হইলেই হবে 10%, এরকম আর কি একটা ট্রি বানায় রাখে। সেই ট্রিটার মধ্যে তারা হচ্ছে মানে স্টেক হোল্ডারদের প্রায়োরিটি প্রেফারেন্স গুলাকে আর কি দেখে, সেটার উপর বেস করে একটা ট্রি বানায় রাখে, হ্যাঁ। তারপরে হচ্ছে পয়েন্টটা এই যে অ্যানালাইজ আর্কিটেকচারাল অ্যাপ্রোচেস। আচ্ছা, তো হচ্ছে এই যে যে আর্কিটেকচারাল অ্যাপ্রোচ আসছে, এরপরে হচ্ছে ওই যে ট্রিটা আছে, এই ট্রিটার উপর বেস করে ইভালুয়েট করে। তখন হচ্ছে এটা শুরু হয়েছে যে আচ্ছা আমি এটা নিয়েছিলাম, এখন এটা আমি ট্রিটার উপর বেস করে দেখবো যে আচ্ছা আমার এই ট্রিটাতে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এটা আছে, তো এগুলো আমার ঠিক আছে কিনা, মানে এটা পারবে কিনা নিতে, কতখানি নিতে পারবে কি, এগুলো আর কি দেখে। তারপরে হচ্ছে ব্রেইনস্টর্ম। তো আমি যতটুকু বলছি এগুলা জিনিস খালি মনে রাখলে হবে, একদম হিউজ আকারে কিছু মনে রাখার অথবা মুখস্থ করার কিছু নাই। তো আরেকটা হচ্ছে এই যে ব্রেইনস্টর্ম অ্যান্ড প্রায়োরিটাইজ সিনারিওস। এখানের মধ্যে যেটা হয় যে সিনারিওর উপর বেস করে দেখে যে এই সিনারিওতে এটা চলতেছে কিনা, ওই সিনারিওতে ওই যে এই কথাগুলো আসলে ঘুরাই ফিরে আগে থেকেই চলে আসতেছে। এখানে কোথায় জানি আমি বলছিলাম না একটু আগে সিনারিওর কথা, এই যে একটু আগে কই জানি বললাম, ভুলে গেছি। আচ্ছা, সো এরকম ওই যে সিনারিওর উপর বেস করে দেখবে যে সিনারিওর সাথে যাচ্ছে কিনা, সো ওইটা দেখবে, করে তারা নিজেরাই ব্রেইনস্টর্ম করবে, মানে দেখবে, নিজেরা চিন্তা করে দেখবে, আলোচনা করে দেখবে যে আচ্ছা ঠিক আছে আমার এটা এই সিনারিও মানে এই সিনারিও এই সিচুয়েশনে যাচ্ছে কিনা। কারণ একটা সফটওয়্যার কিন্তু আগে থেকেই ভাবতে হবে যে আচ্ছা এই সিচুয়েশনে কাজ করতে পারবে কিনা, ওই সিচুয়েশনে কাজ করতে পারবে কিনা, সো এইসব কিছু দেখতে হবে। তারপরে হচ্ছে অ্যানালাইজ আর্কিটেকচারাল অ্যাপ্রোচেস। আচ্ছা এটা তো, আচ্ছা এটা এখানে দুইবার, তো কেন দুইবার আমি তখনও খেয়াল করছিলাম। Wait. ওই আর্কিটেকচারাল অ্যাপ্রোচে এই যে ফেজ 2 এর মধ্যেই পড়ে, ফেজ 2 এর মধ্যে, এখানের মধ্যে আবার ওই সেম জিনিসই, যে কত মানে অ্যাপ্রোচটা যেটা না, মানে যে আর্কিটেকচার অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে সেই অ্যাপ্রোচ গুলো ঠিক কিনা, কন্ডিশনের সাথে মিলতেছে কিনা, সিনারিওর সাথে মিলতেছে কিনা, হ্যাঁ, মানে হচ্ছে কন্ডিশন সিনারিও সবকিছু দেখে টেখে পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্টস গুলো বের করে আর কি, ঠিক আছে। তো যেহেতু বললাম যে এক্সামের জন্য আপনাদের এটা লাগবে না যে সিরিয়াল ওয়াইজ নামগুলা মনে রাখা কি, তো আপনারা জাস্ট হচ্ছে যা যা জিনিস বলতেছি সেগুলো একটু মাথায় রাখেন, তাইলেই হবে। তারপরে লাস্টটা হচ্ছে যে প্রেজেন্ট রেজাল্টস। প্রেজেন্ট রেজাল্টসটা হচ্ছে জাস্ট সবকিছুর উপর বেস করে, মানে এতক্ষণ যা যা স্টেপ বাই স্টেপ হইলো সেগুলোর উপর বেস করে যে রেজাল্টটা আসবে সেটা, মানে টোটাল ইভালুয়েশনের পর অ্যাপ্রোচ গুলা দেখছে, ট্রেড অফস দেখছে, রিস্ক দেখছে, এই সব কিছু দেখে তারপর রেকমেন্ডেশন দেখছে, ধরেন এটিএম টিমের মেম্বাররা এক একজন এক একটা রেকমেন্ড করছে, এরকম করে তো লাস্টে কমিউনিকেশন সবকিছুর পর একটা ফাইন্ডিংস, মানে সবকিছু থেকে তো একটা রেজাল্টে আসছে, হ্যাঁ। তো ওই যে ডিসিশনটাতে আসছে ওইটাই হচ্ছে প্রেজেন্ট রেজাল্টস আর কি। সো এভাবে আর কি দেখা হয় যে কোন সিস্টেম আর্কিটেকচারটা ভালো, বুঝছেন। এই সাইডে না অনেক কিছু আছে, এগুলো কিছু করতে হবে না, আমি যা যা বললাম এগুলো পড়লেই হবে। আর আমি এটা একটু কমায় দিব, এখানে আসলে বেশি কিছু দিয়ে ফেলছি, আমি এটা একদম শর্ট করে দিব। আর হচ্ছে এই যে যেমন এই যে এখানে অনেক কিছু আছে, ইউটিলিটি ট্রি বানানো দেখাইছে, কেউ মনে হয় কিছু বলবেন বললে বলেন, ইউটিলিটি ট্রি কনস্ট্রাকশন বানানো দেখাইছে, এইগুলো লাগবে না, বাট এখানে আমি একটু দেখাই, এই যে ইউটিলিটি ট্রি আর কি দেখে পারফরমেন্স, মডিফায়াবিলিটি, মানে কোনটা লাগবে এরকম করে একটা ট্রি বানায় আর কি, ওরা সেই ট্রির উপর বেস করে ডিসিশন নিতে পারে, হ্যাঁ। তো এটা লাগবে না, বানানো টানানো এগুলো কিছুই লাগবে না, এখানে যা যা আছে জাস্ট হচ্ছে মনে রাখবেন এই 9টা পয়েন্ট, 9টা পয়েন্টের মধ্যে কোনটা কি একটু হালকা করে মনে রাখলে হবে, এখানে এত কিছু লাগবে না, ঠিক আছে। এই যে এগুলো কিছু আর লাগবে না, ঠিক আছে, যা যা বললাম এগুলাই। আর হচ্ছে শোনেন একটু বলি, এক্সামের জন্য হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনই থাকবে, ঠিক আছে। সো আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, সেই সিনারিও থেকে, সিনারিওতে না আসলে সবকিছু দিয়ে দিবে, তো সিনারিওটা ভালো করে পড়বেন, পড়ে হচ্ছে বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা এখানে কি চাইছে,
মনে করেন যে কোনো কিছু চাইতে পারলো যে আমি এখানে কিভাবে ইভালুয়েট করব, অথবা এটিএম টিম কিভাবে এখানে হেল্প করতেছে। ধরেন হ্যাঁ বললো যে এই সিনারিও আছে, এই একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার সিস্টেম বানানোর ক্ষেত্রে একটা এটিএম টিম কিভাবে কাজ করতে পারে, অথবা একটা এটিএম টিম এটার রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে পারে, অথবা একটা এটিএম টিম কিভাবে এটাকে ভালো মতো আগায় নিয়ে যাইতে পারে। মানে এরকম নানান ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন যদি দেখে আপনার মনে হয় যে না আমি পারতেছি না, আসলে এরকম না। আপনি হচ্ছে জাস্ট আপনার যা মনে হচ্ছে সেরকম করে অ্যান্সার লিখে দিবেন, ঠিক আছে? কিচ্ছু মুখস্থর উপর না, জাস্ট সিনারিওটা ভালো করে পড়বেন কয়েকবার, তারপর লিখবেন, ঠিক আছে? এটাই। তারপরে হচ্ছে ওই যে আচ্ছা সিলেবাস নিয়ে একটু বলি। আমাদের যেহেতু আজকে সিলেবাস শেষ, এখন যেটা সিলেবাসে মিড থেকেও কিছু জিনিস রাখা হয়েছে, যেটা হচ্ছে আমি আবার লিখেও দিব, এখন একটু মুখে শুনেন। মডেল হচ্ছে মানে আর্কিটেকচার মডেল রাখা হয়েছে 3টা। মাইক্রো সার্ভিসেস তো এবার পড়লাম মিডের পরে। আরেকটা হচ্ছে ওই যে মনোলিথিক, এই দুটো তো আছেই। আরেকটা 4+1 আগের বারও ছিল, এবারও থাকবে, ঠিক আছে? এখন আর্কিটেকচার থেকে একটু বলি, যখন কোয়েশ্চেন আসবে এটার কোয়েশ্চেনও সিনারিও বেসড থাকবে। তো যদি বলে যে এখানে কোন আর্কিটেকচারটা ভালো, অথবা স্পেসিফিক্যালি যদি বলে দেয়, যেমন মিডিয়া আমাদেরকে একটা কোয়েশ্চেন দিছিল না যে 4+1 ভিউ মডেলের আলোকে এই সিনারিওটা এক্সপ্লেইন করতে, কোনোটাতে ইয়ে করবেন না, কি বলে মুখস্থ লিখবেন না। আগের বার যেটা করা হয়েছে যে 4+1 ভিউ মডেলের প্রত্যেকটা আপনার প্রসেস ভিউ, তারপর লজিক্যাল ভিউ, ডেভেলপমেন্ট ভিউ সবকিছু নিয়ে পয়েন্ট করে করে লিখছেন একদম মুখস্থ, যে এই ভিউ এটা হয়, ফাংশনালিটি দেখে, এটাতে নন ফাংশনালিটি দেখে। এবার এগুলো কিচ্ছু করবেন না, আমি আগেই বলে দিলাম। এবার যেটা করবেন, সিনারিওর উপর বেস করে যে আর্কিটেকচারই চাক, যে আর্কিটেকচার স্পেসিফিক্যালি যদি বলেও দেয় এই আর্কিটেকচার, আপনি আপনার মতো সিনারিওর উপর বেস করে, আমি বারবার ফোকাস করতেছি সিনারিওতে, আপনি বলবেন যে এই সিনারিওতে এটা এটা বলা হয়েছে, সো এই সিনারিওতে এটা দরকার, এভাবে করে এক্সপ্লেইন করবেন, পয়েন্ট টু পয়েন্ট সিনারিও থেকে এক্সপ্লেইন করবেন। আর্কিটেকচারের কোনো কিছু মুখস্থ লিখতে হবে না, আর্কিটেকচারটা কি জানা থাকতে হবে, আর্কিটেকচারতে কি কি আছে ওভারঅল সবকিছু জানা থাকতে হবে, তারপর সিনারির উপর বেস করে অ্যান্সার লিখবেন, ঠিক আছে? মুখস্থ কিচ্ছু না। এই গেল আর্কিটেকচার মডেল, এই 3টা। তারপর মিডের আগে থেকে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা 2 নাম্বার 3 নাম্বার স্লাইডে পড়ছিলাম, আম, ওই যে স্ট্রাকচার মনে আছে? কত নাম্বার? দেখি, এই যে এটা স্ট্রাকচারস এন্ড ভিউজ এর এই সাইডটা আছে, ঠিক আছে? তো এটা একটু পড়বেন। এই যে মডিউল স্ট্রাকচার, কম্পোনেন্ট এন্ড কানেক্টর, অ্যালোকেশন, এটারও আমি একটা নোট মনে হয়, ও তখন আমি হচ্ছে হ্যান্ড রিটেন কোনো দেই নাই, বাট আমি মুখে যা যা বলছিলাম, আর এই স্লাইডটা পড়বেন। তো সিলেবাসে হচ্ছে মিডের আগে থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না, চলে গেছে। দেখা যাচ্ছে। না ম্যাম দেখা যায় তো। আচ্ছা, এই যে সফটওয়্যার আর্কিটেকচার, এই যে এটা লেকচার 3 আর কি, আর্কিটেকচারাল স্ট্রাকচারস এন্ড ভিউজ, এটা আছে তাইলে মিডে। আর হচ্ছে এই যে 4+1 ভিউ, এটা আছে। তারপরে হচ্ছে আর আর্কিটেকচার আছে এই যে মাইক্রো সার্ভিসেস আর মনোলিথিক। গেল হচ্ছে 3টা আর্কিটেকচার আর স্ট্রাকচার এন্ড ভিউ। তারপরে হচ্ছে ওই যে আমরা যা যা পড়ছি, আর্কিটেকচারাল ইভ্যালুয়েশন, তারপর আজকে পড়লাম এটিএম, তারপরে আরেকটা কি জানি পড়লাম, ওই যে সলিড আর্কিটেকচার, সরি সলিড প্রিন্সিপাল। আর আরেকটা জিনিস পড়ছি, কি জানি পড়লাম, ইভালুয়েশন পড়লাম, আরেকটা টপিক কুইজেও ছিল। কোয়ালিটি অ্যাট্রিবিউটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি অ্যাট্রিবিউটস, ওইটার একটা ছোট স্লাইড ছিল। তো এই জিনিসগুলো আছে, আমি আবার লিখে দিব হ্যাঁ টপিকগুলো, বাট এই সব কিছু আছে। প্রত্যেকটা জিনিসের জন্য বলতেছি, দেখবেন মার্কস এক একটা কোয়েশ্চেনে অনেক করেই থাকবে, কিন্তু কোনো কিছু মুখস্থ লিখবেন না। আপনারা আপনাদের মতো যদি দেখেন একটা 10 মার্কসের কোয়েশ্চেন, আপনি আপনার মতো সিনারিওর উপর বেস করে অ্যান্সার করা শুরু করবেন। কোনো কোয়েশ্চেন সিনারিও ছাড়া আসবে না, সবকিছু সিনারিওর বেসড। সো সিনারিও থেকে এক্সপ্লেইন, জাস্ট এক্সপ্লেইন। ম্যাম এখন বললে ভুলে যাব, ওটা এক্সামের আগেই বলেন। ওই তো জাস্ট সিনারিও থেকে লিখবেন এটাই। আচ্ছা এক্সামে আগেও বলবো। এখন হচ্ছে 2 সেকশনের একটু বলি। আপনারা কি 2টা সেকশনে তো 3টা কুইজ দিয়ে দিয়েছেন, এখন আপনারা কি আর কুইজ দিতে চান নাকি না, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ম্যাম এই সেকশন দিব। দিতে চাই না ম্যাম। ম্যাম দেওয়া উচিত। ওয়েট, আচ্ছা ডি সেকশন ম্যাম আমরা তো বলছিলাম যে চারটা কুইজই দিব। আচ্ছা ডি সেকশন দিতে চাই, ই সেকশন দিতে চান? একজন তো বললো না।
জি ম্যাম, জি ম্যাম। ম্যাম জি এই ম্যাম, সেকশনে দিতে কি চাই, আমাদের দিতে চাই। আচ্ছা, আমি বলি একটা কুইজের কথা। ডেট দিয়েছেন দেখলাম। না, হ্যাঁ দিছি। এখন আমি একটা কথা বলি, কুইজ এটা ম্যান্ডেটরি না। বুঝতে বোরিং লাগে ম্যাম। হ্যাঁ, যারা ৩টা কুইজ দিয়ে দিছেন, ঠিক আছে? তাদের যদি মনে হয় যে আচ্ছা আমি একটা কুইজ দিব, তাহলে দিবেন, নাইলে না। ঠিক আছে? কারো জন্য ম্যান্ডেটরি না, ২ সেকশনেই। সো কুইজটা হবে, অসুবিধা নেই। যার দেওয়ার তারা দিবেন। ঠিক আছে? ম্যাম জি কবে ম্যাম, হবে? থ্যাংক ইউ। হ্যাঁ, এখন হচ্ছে কবে নিয়ে আমি একটা ডেট ফিক্স করে দিছি, তারপর আমি একটু বলি। প্রথমে হচ্ছে ডি সেকশনটা বলি। ক্লাস থাকে হচ্ছে, আজকে ছিল কি বার? বৃহস্পতিবার। আর আরেকটা ক্লাস থাকে হচ্ছে রবিবার না? হ্যাঁ। তো আপনারা হচ্ছে একদিন প্রেজেন্টেশন, একদিন কুইজ। এখন আপনারা কোন দিন কোনটা দিবেন সেটা আপনারা ডিসাইড করেন। ২ দিনই আপনাদের দুপুরের পরে ক্লাস, তো আপনাদের ভালোই টাইমিং। এখন ১৯ দিবেন নাকি ২৩ মানে ডি সেকশন। একদিন কুইজ, একদিন প্রেজেন্টেশন। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো। কারণ সিলেবাস এমনিতেও শেষ। সো আপনারা ডিসাইড করে আমাকে জানায়েন যে আগেই জানাইতে হবে, কালকেই জানাই দিন, কারণ কোয়েশ্চেন বানাইতে হবে। ১৯ আর ২৩ প্রেজেন্টেশন কোন দিন দিবেন আর কুইজ কোন দিন দিবেন সেটা বলবেন। এবার হচ্ছে ই সেকশন। ই এর হচ্ছে সানডে মানডে ১৯-২০ একদিন প্রেজেন্টেশন, একদিন কুইজ। এখন আপনারা ডিসাইড করেন। আচ্ছা, একটু মিউট করবেন মোরসালিন আহমেদ। আচ্ছা, ১৯ আর ২০ ই সেকশন। একদিন ২০ তারিখ আপনাদের সকালবেলা ৮:৩০ বাজে ক্লাস। এখন আপনারা ডিসাইড করবেন যে ৮:৩০ আপনাদের কুইজ দিতে সুবিধা নাকি প্রেজেন্টেশন কোনটা। সো আপনাদের এই ২ দিনে একদিন কুইজ, একদিন প্রেজেন্টেশন, তারপর তো শেষ। এখন আপনারা এটা ডিসাইড করে আমাকে বলেন। ঠিক আছে? না, অসুবিধা নেই, ইটস ওকে। ম্যাম সো সিআর জানিয়ে দিবে। হ্যাঁ, আপনারা হচ্ছে একটু কালকে আমাকে জানাই দিন। ২ সেকশনই কালকের মধ্যে জানাবেন যে কোন দিন কুইজ দিবেন, কোন দিন প্রেজেন্টেশন, এটাই। ঠিক আছে? আর কুইজ সবার জন্য না। যার মনে হয় যে আচ্ছা কুইজ দেওয়া উচিত তারা দিবেন, আর বাকিরা দিতে হবে না। ঠিক আছে? ম্যাম কুইজের মার্কস গুলো একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, মার্কস গুলো দিয়ে দিতে হবে। আল্লাহ, সব খাতা ম্যাম জমে আছে। বলেন। ম্যাম আজকে যে টপিকটা পড়িয়েছেন আপনি তো অনেক কিছু বাদ দিয়েছেন যে এগুলো পড়তে হ্যাঁ, হবে না। হ্যাঁ, আপনি ওগুলো যদি দরকার শর্ট নাই। করে একটা ডক ফাইল ক্রিয়েট করে দিতেন খুব ভালো হতো ম্যাম। হ্যাঁ, আমি এই টকটা আবার একটু মডিফাই করে তারপরে দিয়ে দিব। এটা আসলে বেশি হিউজ হয়ে গেছে। আমি আজকে সকাল ৬টা বাজে এটা নিয়ে বসছিলাম। বাট বেশি বড় হয়ে গেছে। এটা একটু ছোট করে দিব, অসুবিধা নেই। যা ইম্পর্টেন্ট ওগুলাই রাখবো এই ডকটাতে। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে ক্লাস এইটুকুই। আর ম্যাম অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, সবাই সবাইকে অ্যাটেন্ডেন্স দিন। সবাইকে আজকে দিয়ে সবাইকে দিচ্ছি, ম্যাম। কারণ আমার কারণেই ২ সেকশনে অনলাইন নিছি। সো ২ সেকশনে ফুল দিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে, তাইলে এইটুকুই। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। ম্যাম মিডের এক মাস বাড়ার কথা ছিল, পোর্টালে হ্যাঁ। বাড়ে নাই। কি বুঝি নাই কি? মিডের এক মাস ম্যাম খাতায় বাড়ছিল, পোর্টালে বাড়াই দেন না। পোর্টাল এখনো বাড়াই নাই। আচ্ছা, আমার না ম্যাম। কাছে ওই দিন কারা আসলেন খাতা দেখতে? ডি সেকশনের না? সেই মার্কস গুলা না আমরা। জি ম্যাম। আমি এক্সেলে যে তুলছি, তোলার পরে এক্সেল আমি চেঞ্জ করে রাখছি। আমি তারপর হারায় ফেলছি যে কার মার্কস বদলাইছিলাম। ওইটা আমি আর পোর্টালে দিতে পারিনি এই জন্য। তো আপনারা যেই কয়জন আসছিলেন, মানে যেই সবাই তো চেঞ্জ হয়নি, যারটা চেঞ্জ হয়েছে আমাকে একটু বললেন, তাইলে আমার এক্সেলে অলরেডি আপডেটেড আছে। আমি আর কি একটু ইয়ে থেকে চেঞ্জ করে দিব পোর্টালে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এইটুকুই। ম্যাম আল্লাহ হাফেজ। ম্যাম একটু হুম, ম্যাম ম্যাম হুম, হুম। ম্যাম আমাদের প্রেজেন্টেশনটা ম্যাম অনলাইনে নিয়ে নেন ম্যাম, যেহেতু অফ ডে পরে একটু সমস্যা, মানে সব দিক থেকে অনেক প্রেশার, তো যেহেতু কুইজ আমরা অপশন প্রেজেন্টেশন দিতেছি। অনলাইনে অনেক টাইম চলে যায় স্যার, এভাবে পসিবল না আসলে। আর আমার নিজেরও সারাদিন ভার্সিটি থাকতে হয় সকাল থেকে। আমি আজকেও বাসায় ঢুকছি রাত 9:15টার সময়। আমি 6টার বাস মিস করছি, এরপর আমি আর কোনো বাস পাইনি। আমার মেট্রোতে আসা লাগছে। আমি বাসায় ঢুকছি 9:15 একটু আগে। তো প্রতিদিনই এরকম ভার্সিটিতে সকাল থেকে থাকা লাগে। এটা ম্যাম কোনো না হয় ইয়েতে ডে ম্যাম ডে। কোনটা কি? জি আমি ম্যাম। আজকেও ভার্সিটিতে দেখে আসছি 22 তারিখ অফ ডে বলতেছিল, পরপর 2 দিন ছুটি, মঙ্গলবার ইলেকশনের জন্য আর বুধবার হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার জন্য। এখন দেখি ছুটির নোটিশ আসুক, তারপর দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ সরকারি অনুযায়ী 22 তারিখ ছুটি সব জায়গায়। আর এটা ক্যালেন্ডারটা মনে হয় আপডেট হবে টবে কিছু। এখন দেখা যাক, ওটা আসুক, তারপর জানা যাবে। ঠিক আছে? এখন ক্লাস এইটুকুই। আমি আসি। আল্লাহ হাফেজ।